হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ইন্ট্রোডাকশন টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্বে আর্থিক বিবরণী সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছ। আজকে সে সমস্ত বিবরণী কিভাবে বিশ্লেষণ করে ব্যবসা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় সে সম্পর্কে জানার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই জানো, হিসাব বিজ্ঞান বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী কিংবা সংরক্ষিত আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীর মধ্য দিয়ে হিসাব তথ্যের ব্যবহারকারীর নিকট বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করে থাকে। আর অনেক ক্ষেত্রেই এসব তথ্যের ব্যবহারকারীগণ মোট লাভ, নিট লাভ কিংবা আর্থিক অবস্থার এই ম্যাথমেটিক্যাল সলিউশন দেখে ব্যবসায় সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, যে কারণে আর্থিক বিবরণীর তথ্য আরও সহজবোধ্য করবার জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা খুব বেশি প্রয়োজন। Financial statement analysis is a process which analyze a company's financial statements for decision-making purpose. External stakeholders use it to understand the overall health of the organization as well as to evaluate financial performance of the business. And internal parties use it as a monitoring tool for managing the finance. However, there are several techniques such as horizontal analysis, vertical analysis, ratio and trend analysis mostly used by the analyst to develop a fair understanding of a company's financial performance. শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার জন্য রেশিও অ্যানালাইসিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কাজেই আমরা সেই বিষয়টিকে অধিক গুরুত্বের সহিত বিবেচনা করে জানার চেষ্টা করব। তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানের অপারেশনাল ইফিসিয়েন্সি নির্ণয় করা, উপার্জন ক্ষমতা ও তারল্য সম্পর্কে ধারণা লাভ করা, তুলনামূলক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়িক ও আর্থিক ঝুঁকি বিবেচনা করে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য রেশিও অ্যানালাইসিস সমানভাবে গুরুত্বপূর্ণ, যে কারণে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তোমরা জেনে থাকবে, অনুপাত হচ্ছে সমজাতীয় দুটি বিষয়ের মধ্যে সংখ্যাত্মক গাণিতিক বহিঃপ্রকাশ। এই অনুপাত আর্থিক বিবরণী অনুযায়ী তিন ধরনের হতে পারে, যেমন আয় বিবরণী অনুপাত, আর্থিক অবস্থার বিবরণী অনুপাত এবং মিশ্র অনুপাত। অর্থাৎ আয় বিবরণীতে যে সকল উপাদান বিদ্যমান তা নিয়ে আয় বিবরণী অনুপাত। উদাহরণস্বরূপ মোট লাভ, নিট লাভ অনুপাতের কথা বলতে পারি, যেখানে মোট লাভ বা নিট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে অনুপাত নির্ণয় করা হয় এবং দুটি উপাদানই আয় বিবরণীর। এমনিভাবে তড়িৎ ও চলতি অনুপাতের চলতি সম্পত্তি, তড়িৎ সম্পত্তি, চলতি দায় সবই আর্থিক অবস্থার বিবরণীর উপাদান, কাজেই এগুলো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী অনুপাত। অপরদিকে মিশ্র অনুপাতে উভয় ধরনের উপাদান বিদ্যমান থাকে। খেয়াল করে দেখি, দেনাদার আবর্তন অনুপাত, যেখানে নিট ধারে বিক্রয় আয় বিবরণীর, আবার প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব আর্থিক অবস্থার বিবরণীর উপাদান। ফলে এটি একটি মিশ্র অনুপাত। আশা করি বুঝতে পেরেছ। যাই হোক, উদ্দেশ্যের ভিত্তিতে আবার অনুপাতকে চার ভাগে ভাগ করা যায়: লিকুইডিটি রেশিও, সলভেন্সি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, অ্যাক্টিভিটি রেশিও। আমরা এই চারটি ভাগের ম্যাক্সিমাম 10 থেকে 12টি অনুপাত সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করব। আশা করি এতেই পরীক্ষায় কমন পড়বে। আজকে আমরা শুধু অনুপাতগুলো দেখি, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। কারেন্ট রেশিও, কুইক রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, debt to equity ratio, gross profit ratio,
net profit ratio, operating profit ratio, and price earning ratio. At the same time, inventory turnover ratio, receivable turnover ratio, and accounts payable turnover ratio. শিক্ষার্থীবৃন্দ, অনুপাত বিশ্লেষণে ভালো ফলাফল করবার জন্য সহজ কিছু বিষয় মনে রাখা প্রয়োজন। যেমন তারল্য ও সচ্ছলতার অনুপাতগুলো সাধারণত বিসর্গ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, চলতি অনুপাতের আদর্শ অনুপাত 2:1। আবার উপার্জন ক্ষমতার অনুপাতগুলো সাধারণত পার্সেন্টেজ আকারে লেখা হয়, যেমন মোট লাভ 20%। আর কার্যকারিতার অনুপাতগুলো যেখানে আবর্তন শব্দটি যুক্ত থাকে সেখানে বার বা গুণ দ্বারা সাধারণত অনুপাতগুলো প্রকাশ করা হয়, যেমন মজুদ আবর্তন 8 বার। শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।